প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা কথা বলবো নিরাপদ মাতৃত্ব এবং সেফ ডেলিভারি পরবর্তীতে ফিস্টুলা এই সমস্যা নিয়ে। এটা আমাদের মায়েদের একটি সমস্যা এবং এই সমস্যার প্রতিরোধ কীভাবে চিকিৎসা করব, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার উৎপলা মজুমদার। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিমেল ফিজিক্যাল মেডিসিন এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি, গাইনি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার উৎপলা মজুমদার 9 এপ্রিল ঢাকায় এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তিনি শাহজিবাজার পিডিবি হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নেয়ার পর ডাক্তার খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর অত্যন্ত কৃতিত্বের সাথে এফসিপিএস, এমএস, এফএসিএস, এফআইসিএস ডিগ্রি গ্রহণের পর তিনি ফেলোশিপ ইন মিনিমাল এক্সেস সার্জারি এবং ফেলোশিপ ইন ইনফার্টিলিটি করেন। 1999 সাল থেকে তার চাকরি জীবনে শুরু হয় এবং চন্দনাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাকুন্দিয়া কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। আমরা প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে নিরাপদ মাতৃত্ব আমরা কি বুঝি? নিরাপদ মাতৃত্বে নিরাপদ মাতৃত্ব আসলে একজন নারীর একটা অধিকার। সে যদি চায় তাহলে সে গর্ভবতী হবে এবং গর্ভবতী হওয়ার পর তার যে গর্ভকালীন পরিচর্যা সেটাকে নিশ্চিত করতে হবে এবং সেফ ডেলিভারি বা নিরাপদ ডেলিভারির অধিকার তাকে দিতে হবে এবং গর্ভ পরবর্তী যে সেবা সেটাও তার নিশ্চিত করতে হবে। এটাই আসলে নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্বে আপনারা কি কি কাজ করে থাকেন? নিরাপদ মাতৃত্বের আসলে যে থিমটা সেটা কিন্তু আসলে অনেক আগে থেকে শুরু হয়। একজন গর্ভবতী মা যখন গর্ভবতী হওয়ার আগেই কিন্তু সে প্ল্যানিং যখন করছে সেই সময়টাকে আমরা বলি প্রি কনসেপশনাল যে সেবা সেটা তিনি নেবেন। তার যদি কোনো মেডিকেল কোনো ডিসঅর্ডার বা এমন কোনো ডিজিজ থাকে যেটা তার গর্ভকালীন সময়ে তার জন্য ঝুঁকিপূর্ণ হবে সেটা তিনি সারিয়ে নেবেন। কিছু মেডিসিন আছে যেগুলো তিনি হয়তো খাচ্ছেন, সেটা তার গর্ভের সন্তানের জন্য হয়তো ফিটোটক্সিক বা ঠিক হবে না খাওয়া, সেগুলোকে তিনি কনভার্ট করে নেবেন। তাহলে প্রি কনসেপশনাল যে পিরিয়ডটা সেই পরিচর্যাটা তিনি নেবেন। তারপর শুরু হবে তার গর্ভকালীন সময়ে অ্যান্টিনেটাল চেক আপ বা গর্ভকালীন পরিচর্যা। তো এই সময়টাতে যখন পেশেন্ট আমাদের কাছে আসে আমরা তার ডিটেলসে হিস্ট্রি নেই এবং রোগীকে পরীক্ষা করি। তার বিভিন্ন টেস্ট করতে হয়, বিশেষ করে হিমোগ্লোবিন কেমন আছে সেটা আমরা একটু দেখি, তার ব্লাড গ্রুপটা কেমন। তারপর তার পুরোটা পিরিয়ড খাওয়া দাওয়া, তার বিশ্রাম, তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, টিকা এবং যাবতীয় এই যে ব্যাপারগুলো এগুলো পুরোটা পিরিয়ড জুড়ে আমরা করে যাই এবং দেখা যায় যে অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। তো সেই ঝুঁকিপূর্ণ অবস্থাগুলোকে ট্রিটমেন্ট দিই। তো এই যে পুরোটা সময় যে সার্ভিস, সিস্টেমেটিক সার্ভিস দেওয়া হয় এটাকে আমরা আসলে গর্ভকালীন পরিচর্যা বলি। তারপর যখন প্রেগনেন্সিটা অ্যাডভান্স হয় শেষের দিকে তখন আমরা সেই গর্ভবতী মায়ের সাথে প্ল্যানিং করতে বলি, বিশেষ করে বার্থ প্ল্যানিং। বার্থ প্ল্যানিংটা হচ্ছে যে তিনি আসলে কোথায় ডেলিভারি করাবেন, তার ব্লাড সে ঠিকমতো জোগাড় করে রেখেছেন কিনা, তার কিছু টাকা পয়সার জোগাড় আছে কিনা এবং ডেলিভারি ব্যথা বা ডেলিভারি করানোর জন্য কোনো ইমার্জেন্সি হলে তার কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কিনা। এই যে প্ল্যানিংগুলো এগুলো যদি তিনি ঠিকমতো করতে পারেন এবং ঠিকমতো যদি যেই জায়গায় তিনি ডেলিভারিটা করাবেন, বিশেষ করে এই ক্ষেত্রে ডাক্তারের একটা বিশেষ পরামর্শর দরকার হয়। সব ডেলিভারি যে আসলে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হবে তা কিন্তু না, অনেক সময় আছে যে হয়তো সিজারিয়ান সেকশন লাগছে। তো এগুলোর যে ডিসিশনটা আগে আসলে ডাক্তারের সাথে বসে তিনি এগুলোকে প্ল্যান করবেন। এই ডিসিশনটা তো ম্যাডাম এন্টিনেটাল চেকআপে এসে যখন ডাক্তারের সাথে যাচ্ছে এর পরবর্তী স্টেপটা কি ম্যাডাম? যে সমস্ত রোগীদের আসলে ডেলিভারি বা নরমালি হওয়া সম্ভব না তাদেরকে আমরা আসলে ডেলিভারির জন্য অ্যালাউ করব না। তো এটা আসলে অনেক সময় আমাদের যে গর্ভবতী মা তিনি এবং তার পরিবারের সদস্যরা অনেক সময় মেনে নেন না।
হ্যাঁ, তারা ভাবেন যে না, নর্মালি ডেলিভারি হতেই হবে। তো এই জায়গাটা আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তারপরে যার হয়তো কোনো কমপ্লিকেসি থাকে না, তার জন্য আমরা ডেলিভারির অ্যাডভাইস করি, এবং হয়তো তার জন্য যেই জায়গাটাতে ডেলিভারি করানো সেফ, পেশেন্টের আসলে অবস্থাটা বুঝে সেইভাবে আমরা হয়তো তাকে অ্যাডভাইস করি। আমাদের দেশে আপনি হয়তো জানবেন যে এখন পর্যন্ত প্রায় 34.9% পেশেন্টের ডেলিভারি হয় হোম ডেলিভারি। তো একটা বিশাল সংখ্যক মায়েদের ডেলিভারি হয় বাসায়। তো আমাদের গভর্নমেন্ট যেটা করেছেন যে কিছু স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, যাদেরকে আমরা SBA বলি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এবং তারা হয়তো জানেন যে ডেলিভারিটা কিভাবে করাতে হবে। আমরা সবসময় বলবো যে একটা ডেলিভারি কিন্তু অবশ্যই একজন স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টকে দিয়ে হতে হবে, এবং তারা জানেন যে কোন সময়টায় এই ডেলিভারির প্রসেসটা চলতে চলতে একটা সময় হলো সেটা অথবা কোনো কমপ্লিকেসিতে চলে গেছে, সেই সময়টাতে তারা কিন্তু নিকটস্থ কোনো টারশারি লেভেল হসপিটাল বা ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালগুলোতে রেফার করে দিবেন। তো এই যে প্রসবকালীন যে ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার বা একটা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টকে দিয়ে যে ডেলিভারি করানো, এই পুরো বিষয়টা যদি আসলে একটা গর্ভবতী মা এবং তার ফ্যামিলি মেম্বাররা জানেন, তাহলে কিন্তু সেফ ডেলিভারি করানো আমাদের জন্য অনেকটাই সোজা হয়। নর্মাল ভেতরে ডেলিভারি করতে গিয়ে অনেক ধরনের জটিলতা আমরা দেখি, তা আপনারা কি কি জটিলতা পান এখানে? আমাদের গভর্নমেন্ট এখন যে আমাদের যে স্বাস্থ্যসেবা, এটা কিন্তু একদম দোরগোড়ায় চলে গেছে। সেই ক্ষেত্রে আমাদের যে হেলথ কমপ্লেক্সগুলো আছে, ডাক্তার আছে, তাদের সাথেও কিন্তু একটু যোগাযোগ মেনটেন করতে হবে যে আমি কতটুকু বুঝতে পারছি, কতটুকু বুঝতে পারছি না। আমরা যে ভিজিটরদেরকে, বিশেষ করে মিড ওয়াইফ, আমাদের এখন কিন্তু বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে মিড ওয়াইফদেরকে এখন কিন্তু স্কিল করা হচ্ছে, তাদেরকে পার্টোগ্রাফ দেওয়া হচ্ছে। পার্টোগ্রাফ হচ্ছে লেবার মনিটর করার জন্য একটা টুল, একটা শিট, সেটাতে পুরো সময়টাতে তারা কিন্তু এই ডেলিভারি প্রসেসটাকে মনিটর করে, এবং যেখানেই সমস্যা হবে তারা কিন্তু এর পরের সেন্টারে বা ডাক্তারদের সাথে যোগাযোগ করবে। তো এই ব্যাপারগুলো আসলে ভীষণ ভিজিল্যান্ট থেকে আমাদের ডাক্তারদেরকেই সুপারভাইজ করতে হয়। তারপর আপনি বলছিলেন যে কী কী জটিল অবস্থা হয়। জটিল অবস্থা নিয়ে ম্যাক্সিমাম সময় এই সবার তো আর ডেলিভারি হয় না, দেখা যায় যে বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, যেটাকে আমরা প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার বলছি, বা বাচ্চা হয়তো পেটে মারা গেছে, বা মার হয়তো জেনিটাল ট্র্যাক্টে, প্রজনন তন্ত্রে বিভিন্ন রকম ইনজুরি হয়েছে, এরকমভাবে তো পেশেন্ট আমাদের কাছে হর হামেশাই আসে। তো অনেক জটিল অবস্থার পেশেন্ট আসলে আমরা পাই। প্রলং লেবার, অনেক সময় দেখা যায় যে নর্মাল ভেতরে ডেলিভারি করতে গেলে প্রলং লেবার হয়। আমরা জানবো যে প্রলং লেবার আসলে কখন, মানে কতটুকু প্রলং হলে, বিলম্বিত হলে আপনার প্রলং লেবার বলছেন, এবং এই প্রলং লেবার হলে তার কী ক্ষতি হয়, কী কমপ্লিকেশন হয়? আমাদের যে ডেলিভারি প্রসেসটার কিন্তু বেশ কয়েকটা ধাপ আছে। আমরা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ বলি। তো ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ, একদম বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত এই পুরো সময়টাকে আমরা ধরি যে 18 ঘন্টা। এই 18 ঘন্টার বেশি যদি আসলে ডেলিভারি প্রসেস চলতে থাকে, তাহলেই কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে কোথাও না কোথায় সমস্যা হচ্ছে, তখন আমরা এটাকে প্রলং লেবার বলি। আর অবস্ট্রাক্টেড লেবার বা বাধাগ্রস্ত যে ডেলিভারি, সেটা কিন্তু দেখা যায় যে সময়ের সাথে অনেক সময় ডিপেন্ড করে না। এই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো সুন্দর মতোই হয়তো ডেলিভারি প্রসেস চলছিল, বা কোনো একটা জায়গায় এসে সেটা অ্যারেস্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে যে ইউট্রাসের বা জরায়ুর যে সংকোচন ক্ষমতা, সেটাও ঠিক আছে, বাচ্চাও হয়তো ঠিক সাইজের আছে, বাট মায়ের যেই পথটা দিয়ে সেটা আসবে, সেই ক্ষেত্রে হয়তো কোথাও না কোথাও একটু সংকোচন আছে, বা কন্ট্রাক্টেড পেলভিস বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে ডেলিভারিটা কখনোই নর্মালি হবে না। তো এগুলো আসলে আমরা প্রতিনিয়ত ট্রেনিং দিচ্ছি, আমাদের মিডওয়াইফদেরকে ট্রেনিং দিচ্ছি, আমাদের যারা ডাক্তার নতুন হচ্ছে তাদেরকেও ট্রেনিং দিচ্ছি। এই অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করে আসলে এই ডেলিভারি প্রসেসটাকে পুরোটা সময় যদি আমরা সুন্দরভাবে সুপারভাইজ করি, তাহলেই কিন্তু এই প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার আসলে হয় না। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28, 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। ম্যাডাম, আমরা একটা জিনিস প্রায়ই দেখি যে ফিস্টুলা এই প্রলং লেবারের কারণে অথবা অবস্ট্রাকটিভ লেবারের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই ফিস্টুলা আসলে এটা কিন্তু আমরা দেখেছি অনেক মায়েরাই কিন্তু ফিস্টুলা রোগে ভুগছেন, অনেকে লজ্জায় বলতে পারছেন না, অনেকে চিকিৎসা নিচ্ছেন না। তো তাদের ক্ষেত্রে আপনারা কি করছেন? এখন আমি আসলে ঢাকা মেডিকেলে একটা ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করছি, সেটা হচ্ছে ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। এই ডিপার্টমেন্টের যাত্রা আমাদের এই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এই ফিস্টুলা সেন্টার, এটা আগে ন্যাশনাল ফিস্টুলা সেন্টার ছিল। সেই ফিস্টুলা রোগীদের সাথে ফিমেল পেলভিক যত প্যাথোলজি আছে এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে। এখন এই যে ফিস্টুলার কথা আপনি বললেন, ফিস্টুলা রোগীগুলো আসলে অনেক নেগলেক্টেডভাবে বা দেখা যায় তাদের ডেলিভারি প্রসেসটা এতটাই মানে আমরা হয়তো অত অ্যাটেনশন না দিয়ে এই ডেলিভারিগুলো করিয়েছি, যার কারণে আমাদের মায়েদের ফিস্টুলা ডেভেলপ করে। এই ক্ষেত্রে হয় কি, একটা অস্বাভাবিক একটা পথ তৈরি হয় প্রজনন তন্ত্রের সাথে মূত্রথলির, যেটাকে আমরা ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা বলছি। অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের যে রেকটাম বা পায়খানার রাস্তা, সেটার সাথে আমাদের প্রজননতন্ত্র মাসিকের রাস্তার একটা অস্বাভাবিক একটা পথ তৈরি হয় এবং তখন দেখা যায় যে মাসিকের রাস্তা দিয়ে মূত্র আসছে বা মাসিকের রাস্তা দিয়ে এই মল আসছে। তো এগুলো তো আসলে মানে নেগলেক্টেড লেবার বা সেফ ডেলিভারি যাদের হবে না তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার হয়ে কিন্তু এই পেশেন্টগুলো আমাদের কাছে আসছে। এখানে যেটা হয় যে বাচ্চার মাথাটা যে প্রজননতন্ত্রের যে চারপাশে যেই হাড় বা বোনসটা থাকে সেটার সাথে চেপে থাকে দীর্ঘ সময়, বা অবস্ট্রাক্টেড লেবার হয়ে থাকলে মূত্রথলিতে এক্সট্রা প্রেশার পড়ে। তো প্রেশার পড়তে পড়তে একটা সময় দেখা যায় যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যে পরবর্তীতে হয়তো বাচ্চাটা ডেলিভারি হলো, কিন্তু 15 দিন পরে মা আমাদের কাছে আসেন যে একটা অস্বাভাবিক পথ তৈরি হয়েছে এবং তিনি তার প্রস্রাব ধরে রাখতে পারছেন না, তার কন্টিনিউয়াস প্রস্রাব আসছে মাসিকের রাস্তা দিয়ে। কন্টিনিউয়াস যেহেতু তাদের ইউরিন মাসিকের রাস্তা দিয়ে আসছে, সেই জন্য একটা দুর্গন্ধ সবসময় হয়। আমি যেই কেসগুলো দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি, ফ্যামিলি মেম্বার এরা কেউই তাকে সেই রকমভাবে আর আগের মতো তাকে ভালোবাসে না। সে আস্তে আস্তে একটু আইসোলেশনে চলে যায়, নিজেকে লুকিয়ে রাখে এবং যারা হয়তো কর্মজীবী ছিলেন তারা আনএমপ্লয়েড হয়ে যায় এবং সর্বোপরি ডিপ্রেশন এদের মধ্যে এসে ভর করে এবং বিভিন্ন সাইকোলজিক্যাল ট্রমা। তো আসলে আশার বিষয় হচ্ছে যে এই রোগীগুলোকেই এই সেন্টারে আমরা ট্রিটমেন্ট করি। এই রোগীদেরকে যে ফিস্টুলা, তাদের জন্য আসলে কি চিকিৎসা আপনারা দেন, যেটা আপনাদের সেন্টারে, যেটা আপনারা ঢাকা মেডিকেলে খুব রিসেন্টলি চালু করেছেন? ঢাকা মেডিকেলে যে ন্যাশনাল ফিস্টুলা সেন্টার, এটা আসলে অনেক দীর্ঘদিন ধরেই এটা চলে আসছিল। সাথে আসলে যোগ হয়েছে এখন ফিমেল পেলভিক মেডিসিন। তার মানে মেয়েদের প্রজননতন্ত্রের যত রকম সমস্যা হবে সেগুলো কিন্তু পুরো সব রোগীগুলো এখানেই আসবে এবং সুন্দর চিকিৎসা তারা এবং যে রিকনস্ট্রাকটিভ সার্জারি আপনারা বলছেন। তো এখন ফিস্টুলা নিয়ে একটু বলি যে ফিস্টুলার পেশেন্টগুলো আমাদের কাছে যে আসলে দেখা যায় যে আমার যেটা অভিজ্ঞতা, ইদানিং আমি দেখছি যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হেলথ ব্যবস্থাটাকে এতটাই সুন্দরভাবে ডেভেলপ করেছেন যে অবস্ট্রেটিক ফিস্টুলা বা প্রসবজনিত ফিস্টুলার সংখ্যা কিন্তু এখন কমে গেছে। দেখা যায় যে একেবারে গ্রাসরুট লেভেলেও কিন্তু আমরা যেটা বললাম, মিডওয়াইফরা ডেলিভারি করাচ্ছেন, ডাক্তাররা আছেন, হ্যাঁ, আমাদের গাইনোকোলজিস্টরা আছেন, যার কারণে এই যে প্রলং লেবার হওয়ার সম্ভাবনাটা আর অনেক অংশে কমে যাচ্ছে, যার কারণে এই প্রসবজনিত জটিলতা এবং এই ফিস্টুলার সংখ্যা কমে গেছে। তবে আমাদের কিছু টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। 2030 সালের মধ্যে আমরা আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে আমরা ফিস্টুলা মুক্ত ওয়ার্ল্ড করার জন্য বা প্রিভেনশন অফ ফিস্টুলার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো এই পেশেন্টগুলো আসলে দেখা যায় যে এদের আসলে মানে সুন্দরভাবে আমরা অপারেশন করছি এবং তারা খুব ভালোভাবেই কিন্তু বাসায় ফিরে যাচ্ছে। এই যে যারা বললেন যে
তারা পারিবারিকভাবে সামাজিক নেগলেক্টেড থাকে, নিজেকে হাইড করে ফেলে, তাদের জন্য আপনারা কিভাবে আপনাদের দ্বার উন্মোচন করছেন, বা তারা কিভাবে আপনাদের কখন কিভাবে কোথায় এই সহযোগিতাটা পাবে আপনাদের কাছে? আমাদের কিন্তু এখন একেবারে ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে আমাদের কাজকর্মগুলো। মিনিস্ট্রি অফ হেলথ ওয়েলফেয়ার তারা কিন্তু একেবারেই মানে রোগীদের দ্বারগোড়ায় যে কাজ করার সুযোগ করে দিয়েছে আমাদের ডাক্তারদের, হেলথ ওয়ার্কারদের, যার কারণে এখন হয় কি প্রত্যেকটা ডেলিভারি কিন্তু আমাদের সুপারভাইজড হয় এবং বলা আছে যে কোনো সমস্যা হলে এখন তো আসলে ডিজিটাল যে ফ্যাসিলিটি সেগুলো আমরা পাচ্ছি। কোনো যদি দেখা যাচ্ছে যে কোনো ডেলিভারি হয়তো কোনো জায়গায় অ্যারেস্ট হয়েছে, তাড়াতাড়ি ফোনে বলে দিয়ে সে পেশেন্টকে অ্যাম্বুলেন্স দিয়ে পরবর্তী সেন্টারে পাঠানো হচ্ছে, তার হয়তো সিজার হয়ে যাচ্ছে। এবং আমাদের হেলথ ওয়ার্কাররাও জানে যাদের একটু হয়তো প্রলং বা অবস্ট্রাকটেড লেবার হয় তাদের ক্ষেত্রে আমরা যে ক্যাথেটার বা পেশাবের রাস্তায় যে নলটা দিই সেটা হয়তো একটু দীর্ঘদিন আমরা দিয়ে রাখতে বলি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ফিস্টুলাটাকে প্রিভেন্ট করতে পারি। আর হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ এখন একেবারেই গত বছরের তুলনায় 2022-এর তুলনায় 2023-এ কিন্তু অ্যান্টিনেটাল চেক আপের পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনি যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন 2022-এ আমাদের মাতৃমৃত্যু যতটুকু ছিল 2023-এ কিন্তু মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। এখন প্রায় 1 লাখ জীবিত শিশু জন্ম দিতে যে আমাদের মাতৃমৃত্যুর হার কিন্তু 136, এবং সেটাও কিন্তু আমরা 2030-এর মধ্যে 70-এর কোঠায় নিয়ে আসবো, 70 জন নারীতে। এগুলো নিয়ে কাজ হচ্ছে। অ্যান্টিনেটাল চেক আপ কিন্তু এখন একেবারেই যে গ্রামের মেয়েটা সেও কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ করে। তো ফিস্টুলা প্রিভেন্ট করতে গেলে আমাদের অ্যান্টিনেটাল চেক আপ, যেটা আপনি বলছেন যে অ্যান্টিনেটাল চেক আপ, তারপরে বার্থ প্ল্যানিং এর ব্যাপারটা বললাম। বার্থ প্ল্যানিং এর একটা পর্যায় হচ্ছে দ্যাট ডেলিভারিটা কোথায় হবে তাকে কিন্তু ডাক্তার ডিরেকশন দিয়ে দিচ্ছে, গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান ডিরেকশন দিয়ে দিচ্ছে যে তোমার নর্মাল ডেলিভারি তোমার হবে না। তাহলে সে হয়তো সেইভাবে কনভিন্সড, সে আর ডেলিভারি প্রসেসে যাচ্ছে না। বাট যার ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে তাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এখানে ডেলিভারি করবা, এবং তোমার এই সমস্যা হলে বা যে মিডওয়াইফের কাছে সে ডেলিভারি করবে সে হয়তো কনসার্ন থাকে যে তার পেশেন্টের সুন্দরভাবে সেফলি ডেলিভারি করাতে। যেই জায়গাটায় সে আটকে যাচ্ছে সে কিন্তু পরবর্তী সেন্টারে পাঠিয়ে দিচ্ছে, এবং সাথে কিন্তু অ্যাম্বুলেন্স থাকে এবং হেলথ ওয়ার্কার থাকে। ম্যাডাম, আমাদের কিন্তু হেলথ ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু আসলেই অনেক ডেভেলপ হয়েছে, অনেক বাইরের দেশের থেকেও কিন্তু আমাদের দেশ কিন্তু এগিয়ে আছে। এবং যে চেইন আপনি বললেন যে আসলে মিডওয়াইফার থেকে একটা ইউনিয়ন সাব সেন্টার, এখান থেকে একটা হেলথ কমপ্লেক্স, আমাদের কিন্তু এটা কিন্তু একটা চমৎকার একটা সিস্টেমের মধ্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি, যার এবং কারণে ডিজিটাল যুগে এখন কিন্তু আসলে কোনো ব্যাপার না। কিন্তু এখন হয়েছে যে ম্যাডাম, যেটা এটা হলো আমরা ফিস্টুলা প্রিভেন্ট করব, যে আর ফিস্টুলা হবে না। আর যাদের ফিস্টুলা হয়ে গেছে তারা আপনার কাছে আসলে তখন আপনারা কি চিকিৎসা দিয়ে? এক সময় অনেক 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 বেশি নেগলেক্টেড প্রসবজনিত ফিস্টুলা আমি দেখতাম, বাট আমি লাস্ট 2 মান্থে জয়েন করার পর যেটা দেখলাম এখানে কিন্তু অবস্টেটিক ফিস্টুলা আমি পেয়েছি 1 জন। তার মানে অনেক কমে আসছে। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক আশার কথা। আমাদের আরও অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা এই ফিস্টুলা রোগী নিয়ে কাজ করে। হ্যাঁ, তো তারা আছে, এনজিও আছে, এবং সারা বাংলাদেশ থেকে যে সমস্ত বেল্টে এই ডেলিভারি প্রসেসগুলো দেখা যায় যে যারা হয়তো মানে ফ্যাসিলিটিতে আসছে না, এগুলো কিন্তু একদম মার্ক করা আছে যে কোন কোন জায়গায়। আমাদের সিলেটের কিছু রুরাল এরিয়া বা হয়তো উত্তরবঙ্গের কিছু রুরাল এরিয়া, তো এই সমস্ত জায়গায় কিছু এনজিও কাজ করছে, আমাদের গভর্নমেন্টেরও কিছু প্রজেক্ট আছে, যার কারণে এখন কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কোথাও কোনো ফিস্টুলা পেশেন্ট আছে কিনা এরা কিন্তু নিয়ে আসে। আরও নিশ্চয়ই কাজ হবে, এবং আমাদের কাছে আসে বা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতেও কিন্তু ফিস্টুলা রোগীর অপারেশন হচ্ছে। এবং আমি যেই সাবজেক্টটার কথা বললাম সেই সাবজেক্টের ধরেন পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স শুরু করা, আমার যারা এই পেলভিক সার্জারি নিয়ে খুব ইন্টারেস্টেড তাদেরও কিন্তু বিভিন্ন দিকে পোস্টিং হয়েছে। সব কিছু মিলিয়ে আমি যেটা মানে করছি এখন সেটা হচ্ছে এই রোগীগুলোর অপারেশন করা। এবং তারা কিন্তু আগে দেখতাম যে অনেকে হয়তো ফিস্টুলা হয়েছে বাট আসছে 10 বছর পরে, 20 বছর পরে। আমি রিসেন্টলি যেটা দেখলাম এরা হয়তো ফিস্টুলা হয়ে গেছে, এরা 3 মাস পরে এসে হাজির, বা কারো হয়তো হাইস্ট 6 মাস। এরা কিন্তু জেনে যাচ্ছে। আর এছাড়া ধরেন অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য তো অনেক কাজ করছেন। প্রফেসর ডক্টর উৎপলা মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমরা সুর মিলিয়ে বলতে চাই যে 2030-এর মধ্যে ফিস্টুলা মুক্ত পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ আমরা হবে, এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি জানলাম, নিরাপদ মাতৃত্ব এবং প্রলং লেবার হওয়ার কারণে যে ফিস্টুলা হয়
সেই ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে আরও সচেতন থাকতে হবে এবং এন্টিনেটাল চেক আপের প্রতি আরও গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।